বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নেতাদের। পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় আসা যাবে না, হুঁশিয়ারি এনসিপির। হাইকোর্টের আদেশে টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম স্থগিত। তদন্ত চলা অবস্থায় স্থগিতাদেশ অস্বাভাবিক বলছেন আইনজীবী। আপিলের সিদ্ধান্ত দুদকের। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না? কটাক্ষ করা শেখ হাসিনার এক বাক্যে ফুঁসে ওঠে বাংলাদেশ। মধ্যরাতেই হল ছেড়ে রাজপথে নামে নারী শিক্ষার্থীরাও। বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভে হামলা চালায় ছাত্রলীগ। রোগী ভর্তি হলেও মিলছে না সিট। অসহযোগিতার অভিযোগ স্টাফদের বিরুদ্ধে। লম্বা লাইনে ভোগান্তিতে বয়োজ্যেষ্ঠ ও গুরুতর অসুস্থরা। নানা সংকটে জাতীয় চক্ষু হাসপাতাল। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচার চলছে বলেও জানান তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। রোববার দেশজুড়ে চলা নানা কর্মসূচিতে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার সহ নির্বাচন পেছানোর জন্য পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন নেতারা। বিকেলে গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামের বইয়ের মোড়ক উন্মোচন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। দলটি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপ থেকে কিভাবে জেগে উঠতে হয়। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। এদিন চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা রাজনীতিকে কলুষিত করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। আজকে যারা বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করতে চাচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। এর আগে সকালে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যারা মব করে অভ্যস্ত তারাই মিটফোর্ডের ঘটনাটি ঘটিয়েছে। সরকার তার ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দূষরদেরকে নিয়ে চলছে বলেই আজকে তারা অন্যায়কারী তাদের ডানে বামে সামনে বসে থাকে, তাদেরকে তারা ধরেও না। উদ্দেশ্য একটাই, গণতন্ত্রকে যাতে ফেরত আসতে না পারে সেটিকে প্রলম্বিত করা। গেল 10 মাসে জুলাই হত্যার বিচার সরকার করতে পারেনি বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। জনগণের সমর্থিত সরকার ছাড়া। শাতিলা শারমিন, সময় সংবাদ। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে এনসিপির জুলাই পদযাত্রার 13তম দিনে পিরোজপুরে এ কথা বলেন তিনি। কেউ কেউ শুধু ক্ষমতা চায়, কিন্তু বিচার সংস্কার চায় না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। রোদবৃষ্টি উপেক্ষা করেই জাতীয় নাগরিক পার্টির 13তম দিনের জুলাই পদযাত্রা পিরোজপুর ও ঝালকাঠিতে। রোববার বিকেলে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির কেন্দ্রীয় নেতারা আসেন ঝালকাঠিতে। স্লোগানে জুলাই বিপ্লবের নায়কদের স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। শহরের ফড়িয়াপট্টিতে পথসভায় বক্তব্যে এনসিপি আহ্বায়ক বলেন, জনগণের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের সঙ্গে ঐক্য করবে না এনসিপি। দেশে ভয়ের সংস্কৃতি করে প্রশাসন দলীয়করণের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন নেতারা। এমন একটা রাজনৈতিক দল আমরা তৈরি করতে চাই, যেই দলটা হবে গণমানুষের দল, যেই দলটা মানুষের সমস্যা নিয়ে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের মর্যাদা নিশ্চিত করবে। আমরা কোনো চাঁদাবাজদের, সন্ত্রাসীদের, দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের কোন দল হইতে চাই না। বাংলাদেশে মৌলিক সংস্কার এবং বিচার ছাড়া কোন সুষ্ঠু নির্বাচন আয়োজিত হতে পারবে না। এর আগে সকালে পিরোজপুরে পথসভায় নাহিদ ইসলাম বলেন, পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই।
কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো। আপনারা ঢাকায় বিভৎসতম ঘটনাটা দেখেছেন, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অন্তর্গতদের কারণে মেরে ফেলা হয়েছে। এদিকে ঝালকাঠিতে প্রথমে ফায়ার সার্ভিসের মোড়, পরে শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির পথসভা হওয়ার কথা থাকলেও বাধা দেন বৈষম্য বিরোধী কর্মীদের একাংশ। অপূর্ব অপু, সময় সংবাদ। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম স্থগিত হওয়া নিয়ে তোলপাড় দুদকে। তদন্ত চলা অবস্থায় স্থগিতাদেশ অস্বাভাবিক বলছেন আইনজীবী। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ খসরুজ্জামানের নামের একটি আসামির আবেদনে রুল জারির পাশাপাশি 3 মাসের জন্য স্থগিতাদেশ দেন। তাসলিম তৌহিদের রিপোর্ট। গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন। চলতি বছরের 15 এপ্রিল এ ঘটনায় টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্ত যখন একেবারে শেষ পর্যায়ে তখনই আইনজীবীর এক চিঠিতে হতবাক দুদক। হাইকোর্টের দুদক আইনজীবীর চিঠিতে বলা হয়, সাবেক রাজুক কর্মকর্তা শাহ খসরুজ্জামানের রিটের পরিপ্রেক্ষিতে গত 8 জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মামলাটি 3 মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন। সাবেক জেলা জজ ও হাইকোর্টের এই আইনজীবী বলছেন, তদন্ত চলা অবস্থায় এ ধরনের আদেশ অস্বাভাবিক। মামলা যদি চার্জশিট হয়ে না থাকে, শুধুমাত্র ইনকোয়ারি চলতে থাকে, এমত অবস্থায় লর্ডশিপস কেন এটা পুরো টেস্টে করেছেন এটা পুরো রেকর্ড না দেখে বলা যাবে না। নর্মালি তো একটু ব্যাপার হয়, যেহেতু ইনভেস্টিগেশন চলতেছে, ইনভেস্টিগেশন স্টে করা যায় না। চার্জশিটের আগে প্রসিডিং স্টে করা মানে বিচারটা চলবে না, আগাবে না, ইনকোয়ারিই হবে না। বিষয়টি জানতে চাওয়া হয় দুদকের সংশ্লিষ্ট আইনজীবীর কাছে। তার জবাব, ক্ষুব্ধ তারা। আদেশ বাতিল চেয়ে যাওয়া হবে আপিল বিভাগে। ওটা অ্যাপিলেট ডিভিশনে গেছে। হ্যাঁ, ওটা এটা কোনো গ্রাউন্ড হয় না, স্টে করা যায় না আমার মতে। কোর্ট তো ইনভেস্টিগেশন বন্ধ করে দিচ্ছে স্টে করে। কোর্ট সেটা তো পারে না, কোর্ট পারে না, কিন্তু কোর্ট আমাদের দিয়ে দিচ্ছে। সেজন্য আমার এটা গ্রাউন্ড ছিল যে আপনি এখন পারেন না, যদি তার কোনো গ্রাউন্ড থাকে আগে কগনিজেন্স হোক। উচ্চ আদালতের এই আদেশের কারণে থমকে গেছে টিউলিপের মামলার পুরো তদন্ত কাজ। যদিও দুদক আইনজীবী জানিয়েছেন, টিউলিপ সহ 3 আসামির বিরুদ্ধে হওয়া মামলার কার্যক্রম স্থগিত নাকি শুধু আবেদনকারী খসরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত বন্ধ থাকবে তা জানা যাবে হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশের পর। খসরুজ্জামান নিজে অ্যাপ্লাই করছে শুধু তার জন্য, কারণ তার গ্রাউন্ডটা বলতেছে যে সে এই মামলাতে অ্যাডভোকেটের যে অ্যাডভোকেসি করেছে, হি হ্যাজ গিভেন হিজ ওপিনিয়ন, তো সুতরাং তার জন্য তাকে ধরা যায় না সে এই ওপিনিয়নটা। তারপরে এখন মাত্র এফআইআর স্টেজে আছে। এদিকে টিউলিপ সংশ্লিষ্ট এই মামলাটি সচল করতে আপিল সহ অন্যান্য পদক্ষেপ নিতে তোড়জোড় শুরু করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 2019 থেকে 2024 সাল পর্যন্ত গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছে বিএনপি। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেরোবের সাবেক ভিসি হাসিবুর সহ পলাতক 24 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। অন্যদিকে 5 আগস্ট আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় শুনানি পিছিয়ে বুধবার ধার্য করেছেন ট্রাইব্যুনাল। হাজির করা হয় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজন সহ 4 আসামিকে। এদিন বেরোবির সাবেক ভিসি হাসিবুর সহ পলাতক 24 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এ মামলার আসামি রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজ অন্য মামলায় গ্রেফতার থাকায় এই দুজনকে 22 জুলাই হাজির করতে বলা হয়েছে। এদিন আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলার শুনানি পিছিয়ে বুধবার ধার্য করা হয়েছে। গত 2 জুলাই লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জন। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে, আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনও ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই
ধার্য করেছেন। এদিকে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছে বিএনপি। গুমের সঙ্গে জড়িত থাকায় শেখ হাসিনা, আনিসুল হক, বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ 16 জনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাদেরকে ইলেকট্রিক শর্ট দিয়েছে, বিভিন্ন অত্যাচার করেছে, সেই সমস্ত অত্যাচারের বর্ণনা দিয়েছে। বিএনপি করে, তাদের পরিবার বিএনপি, সবাই বিএনপি করে, এইটাই ছিল তাদের প্রধান অপরাধ। তিনি বলেন, শুধু বিএনপির রাজনীতি করার কারণে আওয়ামী লীগের আমলে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে বিএনপির নেতাকর্মীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? শেখ হাসিনার এই এক কথায় আওয়ামী লীগের সরকারের পতনের কফিনে যেন শেষ পেরেক ঠুকে দেয়। শিক্ষার্থীদের কটাক্ষ করে দেয়া সেই বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। রচিত হয় সেই ঐতিহাসিক স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। 24 জুলাইয়ের গুরুত্বপূর্ণ এই দিনটি কেমন ছিল জানবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন থেকে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে? 14 জুলাই 2024 গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের কটাক্ষ করা এই এক বাক্যে ফুঁসে ওঠে বাংলাদেশ। স্বাধীন বাংলায় নিজেদের ন্যায্য অধিকার চাইতে গেলেই স্বাধীনতা বিরোধী তকমা পাওয়া এ জাতির জন্য নতুন কিছু না হলেও 24-এর লড়াইয়ের রাজাকার উপাধিকে মেনে নেয়নি তারা। তাৎক্ষণিকভাবে তৎকালীন সরকার প্রধানের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় শিক্ষার্থীরা। প্রতিবাদ জানাতে রাত 10টা থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজপথে নামেন হাজার হাজার শিক্ষার্থী। এ সময় হলের গেটে গেটে বাধা দেয় ছাত্রলীগ, কিন্তু তা রুখতে পারেনি শিক্ষার্থীদের স্রোত। হলের গেট ভেঙে কেউ বা তালা ভেঙে বেরিয়ে আসেন দলে দলে। হলের তালা ভেঙে সেই মিছিলে যোগ দেয় ঢাবির সবগুলো হলের মেয়েরা। মিছিল হয় জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও, সেখানেও বাধা দেয় ছাত্রলীগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করলে হামলা চালায় ছাত্রলীগ। শেখ হাসিনার কথা যে এই কোটা সুবিধা কি রাজাকারের মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না, তো কি রাজাকারের নাতি নাতনিরা পাবে? তো এই যে কটাক্ষ করা, তীব্র একটা হিংসা বিদ্বেষ পোষণ করা, এই সামগ্রিক চিত্রগুলো একটার পরে একটা এই ঘটনাটাকে একটি যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফার গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছে। এর আগে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ, মৎস্য ভবন হয়ে হাইকোর্ট এবং 0 পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে যায় শিক্ষার্থীদের অবস্থান। বেলা 1:30টায় 0 পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়। বারবার বাধার মুখে পড়লেও শিক্ষার্থীদের গণপদযাত্রা এগোতে থাকে বঙ্গভবনের দিকে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তারা। এরপর সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের 12 সদস্যের প্রতিনিধি দল। দাবি মানতে দেয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। একই দাবিতে 17 জেলায় পদযাত্রা ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় 14 জুলাই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। পোশাক খাতের কম উৎপাদন খরচ যেন আশীর্বাদ। মার্কিন শুল্কে ভিয়েতনাম সুবিধা পেলেও এগিয়ে বাংলাদেশ। চলমান আলোচনায় এই শক্ত অবস্থানে থাকার পরামর্শ অর্থনীতিবিদদের।